আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় বন্ড ভ্যালু অ্যান্ড স্টক ভ্যালুর ষষ্ঠ ক্লাস। বিগত 5টি ক্লাসে আমরা এ অধ্যায়ের ফরম্যাট অনুযায়ী অঙ্কগুলো ধারাবাহিকভাবে শিখেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের বিগত সালের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। তো চলুন আমাদের বইয়ের প্রথমে বন্ড ভ্যালু স্টক ভ্যালু এটি সিলেবাসে দেওয়া হয়েছিল 2008 সাল থেকে। 2008 সাল এবং 2009 সাল এই দুইটা সালের প্রশ্ন আমরা আজকের ক্লাসে সমাধান করব। প্রথমে 2008 সালে যে প্রশ্নটি এসেছিল, প্রশ্নটি বলা হচ্ছে এ টাকা 2500 পার ভ্যালু অফ বন্ড বিয়ারিং 8% কুপন রেট হ্যাভিং এক্স্যাক্টলি 10 ইয়ার রিমাইনিং টু ম্যাচুরিটি। একটা বন্ড যার ফেস ভ্যালু 2500 টাকা, কুপন রেট সুদের হার 8% আর ম্যাচুরিটি পিরিয়ড 10 বছর। সেক্ষেত্রে আমরা জানি বন্ড হচ্ছে 3 প্রকার, জিরো কুপন বন্ড আর অপরিশোধিত বন্ড এবং পরিশোধিত বন্ড, রিডিউমেবল বন্ড আর ইরিডিউমেবল বন্ড। তো এই অঙ্কটা আমরা পড়ে দেখলাম যে এখানে মেয়াদকাল দেওয়া আছে, অর্থাৎ এটা পরিশোধিত বন্ড, এটা কোনো জিরো কুপন বন্ড না, এটা কোনো অপরিশোধিত বন্ড না, এটা পরিশোধিত বন্ড। কীভাবে চিনলাম? কারণ 10 ইয়ার ম্যাচুরিটি লেখা আছে, ম্যাচুরিটি পিরিয়ড লেখা থাকলে সেটা পরিশোধিত বন্ড, রিডিউমেবল ভ্যালু। পরে সেন্টেন্স বলা হচ্ছে কারেন্টলি সেল অ্যাট টাকা 1500, এখনই তার সেল ভ্যালু 1500 টাকা। ইন্টারেস্ট ইজ পেইড সেমি অ্যানুয়ালি, সুদ প্রদান করে থাকে বছরে 2 বার। এই বন্ডের উপরে কুপনের সুদ গণনা করা হয় বছরে 2 বার। ইফ দ্য নমিনাল রেকর্ড রেট অফ দ্য রিটার্ন 12.5%, যদি ডিসকাউন্ট রেট 12.5% হয়, ফাইন্ড আউট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য বন্ড। তাহলে এই বন্ডের বর্তমান মূল্য কত? সেক্ষেত্রে আমরা 1 নম্বর ফরম্যাটে প্রথম ক্লাসে শিখেছিলাম যে বন্ডের প্রস্ত করা হয় 5টি। তার মধ্যে প্রথম প্রস্ত হলো ভ্যালু অফ দ্য বন্ড। এই ভ্যালু অফ দ্য বন্ডের 3টে সূত্র আছে, জিরো কুপনের জন্য একটা সূত্র, অপরিশোধিতের জন্য একটা সূত্র আর পরিশোধিত বন্ডের জন্য একটা সূত্র। পরিশোধিত বন্ডের সূত্রটা একটু বড়, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে প্রশ্নটা অ্যান্সার করব। তাহলে আসুন প্রথমে প্রস্ত পড়ে দেখতে হবে এটা বন্ডের প্রস্ত নাকি স্টকের প্রস্ত। তারপরে বন্ড আবার 3 প্রকার, সেটা কোন বন্ড, ম্যাচুরিটি পিরিয়ড আছে নাকি পরিশোধিত না অপরিশোধিত নাকি জিরো কুপন, এটা ফাইন্ড আউট করে তারপরে আপনি সূত্রটা বসাবেন, নির্ভুল অঙ্ক হবে এবং নাম্বার কারেক্ট নাম্বার পাবেন। তো যেহেতু আমরা বুঝতে পারলাম এটা পরিশোধিত এবং এর ফেস ভ্যালু দেওয়া আছে, কুপন রেট দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, রেট অফ ডিসকাউন্ট রেট দেওয়া আছে, নেট সেল ভ্যালু দেওয়া আছে। তো আমরা ভ্যালু অফ দ্য বন্ডের সূত্র জানি, উই নো দ্যাট ভ্যালু অফ দ্য বন্ড সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই আই, ব্র্যাকেটের ভিতরে 1 - 1 ডিভাইড বাই 1 + i টু দি পাওয়ার n, ব্র্যাকেট ক্লোজ, প্লাস রিডিউমেবল ভ্যালু ডিভাইড বাই 1 + i টু দি পাওয়ার n। হিয়ারে আমরা মানগুলো লিখে পাই, প্রথমে ফেস ভ্যালু 2500 টাকা, রিডিউমেবল ভ্যালু এটা নিয়ে আমরা কথা বলি যে রিডিউমেবল ভ্যালু আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে যখন এই বন্ডটা পরিশোধ হবে তখন 3 ভাবে পরিশোধ হতে পারে। একটা হচ্ছে অ্যাট পার, সমান মূল্যে পরিশোধ হতে পারে। একটা হচ্ছে অ্যাট ডিসকাউন্ট, মানে কম মূল্যে পরিশোধ হতে পারে। আরটা হচ্ছে অ্যাট প্রিমিয়াম, অধিহারে পরিশোধ হতে পারে। কিছু বলা না থাকলে সমান মূল্যেই হবে। তো এই জায়গায় যে আরভি কত হবে, রিডিউমেবল ভ্যালু অধিহারে হবে নাকি অবহারে হবে নাকি সমান হবে, কিছুই বলা ছিল না। তাহলে আমরা বুঝবো অ্যাট পার, সমান মূল্যেই লিখে দেবো। তাহলে ফেস ভ্যালু আর আরভি সমান হয়ে গেল। আরভি হলো 2500, ইন্টারেস্ট অ্যামাউন্ট 2500 উপরে 8% এবং সেটা রিমাইনিং সেমি অ্যানুয়ালি বলেছে, এই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করে 100 টাকা হয়েছে। ইন্টারেস্ট রেট 12.5%, যেহেতু সেমি অ্যানুয়ালি তাই এটাকে 2 দিয়ে ভাগ করে আমরা 0.0625 অর্থাৎ 6.5%, 6.25। এর নাম্বার অফ পিরিয়ড ছিল 10 বছর, কিন্তু যেহেতু এখানে বলেছে সেমি অ্যানুয়ালি 2 বার, বছরে 2 বার কিস্তি হলে এরকম কিস্তি হবে 10 বছরে 20টা, তাহলে নাম্বার অফ পিরিয়ড এখানে 20 লিখে দিয়েছি, amendment 2। উই নো দ্যাট আমরা যে সূত্রটা লিখলাম, এখন এই সূত্রের মানগুলো সব হেয়ার থেকে নিয়ে বসিয়ে অ্যাপ্লাই করলাম, ক্যালকুলেশন করে পেলাম ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য বন্ড, বর্তমান বন্ডের মূল্য 1867 টাকা 72 পয়সা। আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে ধরুন প্রত্যেকটা অঙ্ক যদি আমরা এইভাবে বুঝতে পারি তাহলে অঙ্কের হয়তো বা ফিগার চেঞ্জ করতে পারি, কিন্তু নিয়মটা চেঞ্জ করবে না। এই জন্য আপনারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে যান, আশা করি সারা জীবন মনে রাখতে পারবেন। যেমন এখানে ফেস ভ্যালু আছে 2500 টাকা, যদি এখানে 25,000 দেয় দিতে পারে, 8%-এর জায়গায় 10% দিতে পারে, হয়তো বা শুধুমাত্র ফিগারটা চেঞ্জ করতে পারে, কিন্তু নিয়মটা চেঞ্জ করবে না। তো বন্ড ভ্যালুর একটা অঙ্ক আমরা পেয়ে গেলাম, 2008 সালের প্রশ্ন। এবার 9 সালের প্রশ্ন দেখুন। এই টাকা 1000 বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর 900 টাকা, সেল হচ্ছে 900 টাকা, ফেস ভ্যালু কিন্তু 1000।
দ্য কুপন রেট ইজ 14% অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ডিসকাউন্ট বলছে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট অর্থাৎ আয়ের মান কিন্তু 15%। তাহলে ফেস ভ্যালু পেয়ে গেলাম, সেল ভ্যালু পেয়ে গেলাম, কুপন রেট পেয়ে গেলাম, ডিসকাউন্ট রেট পেয়ে গেলাম। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য বন্ড, ভ্যালু অফ দ্য বন্ড বের করতে হবে। আর শুড ইট বি বট। আচ্ছা, এবারে আসুন, ঘটনা আছে যে ভ্যালু অফ দ্য বন্ড তো প্রশ্ন হলো, তাহলে আমরা একটু খেয়াল করবো, যেহেতু এটা স্টকের প্রশ্ন না, এটা বন্ডের প্রশ্ন। আচ্ছা, এবার বন্ড আবার 3 প্রকার: জিরো কুপন বন্ড, রিডিমেবল বন্ড, ইরিডিমেবল বন্ড, অপরিশোধিত, পরিশোধিত এবং শূন্য কুপন। তাহলে আমরা এটা কোন বন্ড আমরা কিভাবে চিনবো? এখানে কোনো ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া নেই, অথচ ভ্যালু অফ দ্য বন্ড বের করতে বলছে। তাহলে এটা অপরিশোধিত বন্ড। অপরিশোধিত বন্ড কুপন রেট দেওয়া আছে। অপরিশোধিত বন্ডের ভ্যালু অফ দ্য বন্ডের সূত্র খুবই সহজ, ছোট একটা সূত্র, ভ্যালু অফ দ্য বন্ড সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই আই। তো হিয়ারে আমরা ফেস ভ্যালু লিখলাম, ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করলাম 14% কুপন রেট, আর আয়ের মান তো 15% ডিসকাউন্ট দেওয়া রয়েছে। তো আমরা শুধুমাত্র ইন্টারেস্ট অ্যামাউন্টকে আয় দ্বারা ভাগ করব, ব্যাস আমাদের ভ্যালু অফ দ্য বন্ড বেরিয়ে আসবে। ভ্যালু অফ দ্য বন্ড বেরোলো কত টাকা? 933 টাকা। এটাই আমাদের অ্যান্সার। এখন এখানে একটা প্রশ্ন করা হচ্ছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, শুড ইট বি বট, এটা কি ক্রয় করা উচিত হবে? তো উই শুড বি বট দিস বন্ড, এই বন্ডটা আমরা ক্রয় করব, বিকজ দেয়ার ভ্যালু অফ দ্য বন্ড ইজ হায়ার, কারণ ভ্যালু অফ দ্য বন্ডের মূল্য বড় দেন সেলিং প্রাইস। দেখুন, সেলিং প্রাইস হচ্ছে 900 টাকা, আর অরিজিনাল দাম কত? 933 টাকা। তো 933 টাকার বন্ড যদি আমি 900 টাকায় পেয়ে যাই, তাহলে আমরা এটা ক্রয় করতে রাজি। ক্লিয়ার? এই জন্য এখানে বলছে দ্য বন্ড শুড ইট বি বট, এটা কি ক্রয় করা উচিত হবে? যারা ক্রয় করবে তাদের পক্ষ থেকে আমরা কমেন্ট করলাম যে হ্যাঁ, এটা ক্রয় করা উচিত হবে, কারণ ভ্যালু অফ দ্য বন্ডের মূল্য বড় সেলিং প্রাইসের থেকে, সুতরাং সেলিং প্রাইসে 900 টাকায় আমরা কিনতে পারি। আরেকটা প্রশ্ন, হোয়াট ইজ, বলছে ইটস দ্য কারেন্ট ইল্ড, এটা কারেন্ট ইল্ড বের করতে হবে। সেক্ষেত্রে দেখুন, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে বন্ডের উপরে সর্বোচ্চ 5টা প্রশ্ন হয়। 5টা প্রশ্নের জন্য আমরা 7টা সূত্রও শিখেছি। যাই হোক, সেই 5টা প্রশ্নের ভিতরে কি কি ছিল আমরা আবার একটু মনে করি। সেখানে ছিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বন্ড, বন্ডের ভ্যালু। তারপরে 2 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য কারেন্ট ইল্ড, কারেন্ট ইল্ড বের করতে হবে। 3 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ইল্ড টু ম্যাচুরিটি, ওয়াইটিএম। 4 নম্বর প্রশ্ন ছিল ইল্ড টু কল। 5 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য ক্যাপিটাল গেইন অর লস। তাহলে এই 5টা প্রশ্নের মধ্যে আমাদের দ্বিতীয় প্রশ্ন হোয়াট ইজ দ্য কারেন্ট ইল্ড বলেছে। তাহলে এটাও আমাদের এখন বের করতে হবে। কারেন্ট ইল্ডের সূত্র খুব সহজ, ছোট একটা সূত্র, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই নিট সেল ভ্যালু, অথবা P0 বললেও হবে। তো সেটাই আমরা লিখলাম রিকোয়ারমেন্ট 2। উই নো দ্যাট, আমরা জানি কারেন্ট ইল্ড সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই ভ্যালু অফ দ্য বন্ড বা সেল প্রাইস লিখলে হবে। হিয়ার এখন সেল প্রাইস হচ্ছে 900 আর ইন্টারেস্ট অ্যামাউন্ট তো দেখলাম 140 টাকা। বাস এখন 140 টাকা দিয়ে আমরা 140 টাকাকে ভাগ করলাম 900 দিয়ে, 100 দিয়ে গুণ করলাম, এটা হলো 15.56%। অ্যান্সার শেষ। আরেকটা প্রশ্ন, হোয়াট উড বি দ্য ইল্ড টু ম্যাচুরিটি, ওয়াইটিএম চাওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন ওয়াইটিএম, ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ 5 ইয়ার্স। এবার খেয়াল করুন, এখানে এসে আমাদের ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া হচ্ছে। মূল প্রশ্নে কিন্তু প্রথমে ম্যাচুরিটি পিরিয়ড ছিল না। তো যখন ইল্ড টু ম্যাচুরিটি চাবে তখন অবশ্যই তো ম্যাচুরিটি লাগবে, এই জন্য অবশ্যই এখানে ম্যাচুরিটি সাপ্লাই দেওয়া থাকবে। এই ম্যাচুরিটিটা শুধুমাত্র ওয়াইটিএম করার জন্য। যেন আবার অনেকেই ভাবতে পারে যেহেতু ম্যাচুরিটি দেওয়া আছে শেষে 5 বছর, তাহলে ভ্যালু অফ দ্য বন্ড ছোট হলো কেন? এটা তো বড় সূত্র হওয়ার কথা ছিল, পরিশোধিত না। আসলে ভাবতে হবে যে এইখানে যে সেন্টেন্সটা শেষ হয়েছিল প্রথম মূল প্রশ্নের ভিতরে কিন্তু এখানে আমাদের ম্যাচুরিটি ছিল না, এই জন্য অপরিশোধিত সূত্র করতে হয়েছে। আর লাস্টে যখন ওয়াইটিএম চাওয়া হয়েছে তখন তো ওয়াইটিএম এর জন্য ম্যাচুরিটি লাগবেই, সেই জন্য বাধ্য হয়ে 5 বছর লাস্টে 3 নম্বর রিকোয়ারমেন্টের সাথে এটা ইনক্লুডিং স্পেসিফিকভাবে দেওয়া হয়েছে। উই নো দ্যাট, আমরা জানি ইল্ড টু ম্যাচুরিটি সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট প্লাস উপরের অংশে আরভি মাইনাস নেট সেল ভ্যালু ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস নেট সেল ভ্যালু। এখানে এন নেট সেল ভ্যালু এনটা একটু আসেনি, ভাগ 2। এবার আসুন, হিয়ারে আমরা লিখলাম ফেস ভ্যালু 1000 টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 14% হয় 140 টাকা, আর আরভি দেওয়া রয়েছে আমাদের এখানে কত? 1000 টাকা। এখন আরভি তো এখানে কোথাও বলা নেই। আরভি এখন আমরা কীভাবে পাবো? হ্যাঁ, কিছু না বলা থাকলে তো সমান মান, অর্থাৎ ফেস ভ্যালু যা আরভি হবে তাই, এই জন্য আমরা এটা লিখেছি। আর এটা নেট সেল ভ্যালু একবারে লিখে দিলাম, সেল ভ্যালু 900 টাকা, ওইটাই নেট সেল ভ্যালু। তাহলে আমরা মানগুলো এখন বসিয়ে অ্যাপ্লাই করি, ক্যালকুলেশন করে পেয়েছি 16.84% অ্যান্সার। ক্লিয়ার? এবার আসি আমরা নেক্সট, ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য বন্ড অফ এবিসি কোম্পানি। সেখানে দেখুন, আজকে আমরা 8 এবং 9 ক্লাসে শিখতে চেয়েছিলাম, 8 সাল এবং 9 সাল।
এটাই আমাদের ক্লাস আজকে শেষ হবে। আগামী ক্লাসে আমরা 10 এবং 11 এভাবে দুইটা করে বোর্ড ক্লাস নেব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে আমাকে ফোন করবেন, আমি সঙ্গে সঙ্গে সলভ করে দিব। আর যারা আমার হ্যান্ড নোটগুলো এখনও পাননি, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত সবগুলো বই আমার হ্যান্ড নোট লেখা আছে। আপনারা হ্যান্ড নোটটা সংগ্রহ করে বইগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করুন, আশা করি অনেক ভালো করতে পারবেন। তো সেক্ষেত্রে আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।